আচ্ছা, আমরা আজকে অ্যান্টি ক্যান্সার চেন নিয়ে যে আলোচনা সবাই বসেছি, আমরা জানি যে এটা আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, কালকে পড়তে চলেছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তা আমরা তো এতদিন ধরে মোটামুটি মানুষের সব থেকে বড় রোগ বলতে গেলেই আমরা যে নামটা চলে আসে সেটা হচ্ছে ক্যান্সার, জানি। কেননা মানুষের খাদ্যাভ্যাসের পরিপ্রেক্ষিতে আমরা যেমন দেখছি যে প্রত্যেক বাড়ি বাড়ি এখন ডায়াবেটিস হচ্ছে। মানুষের জীবনশৈলী এবং তার বিভিন্ন রকম খাদ্যাভ্যাসের ঘাটতি বলা যায়, বা নিউট্রিশন ঠিকঠাক ভাবে না পাওয়া, আর বিভিন্ন রকম কারণের জন্য আমরা এই ভয়ঙ্কর রোগটাকেও প্রত্যেক বাড়ি পিছু প্রায় ডেকে আনছি। তো আমাদের অ্যান্টি ক্যান্সার চেনটা চালানোর জন্য আমরা মোটামুটি 4টে ধাপ, 4 স্টেপস আমরা ইউজ করে থাকি এইটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কি এক হচ্ছে আমরা ক্যান্সারের সিমটমস জানবো। ফার্স্ট স্টেপ কি, ক্যান্সারের সিমটম গুলো কি কি হলে মানুষ বুঝবে যে না, এই রোগটা হয়তো হতে পারে। আবার আরেকটা দিক থেকে যে এমন কিছু হয়তো হয়েছে আমরা প্যানিক করে বসছি যে আমার বুঝি ক্যান্সার হয়েছে, সেটা আবার খারাপ জিনিস। ওটা আবার কিন্তু মেন্টাল স্ট্রেস দেবে। তাই একটা মাত্রা পেরোনোর পরেই আমরা, সেটা ডাক্তার তো আমাদের নিশ্চয়ই আছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কিন্তু একটা মার্জিন, একটা প্যারামিটার যাওয়ার পর থেকে আমরা ভাববো যে না, আমাদের ক্যান্সার হতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের আমাদের যে চেন আছে, এই চেনের মধ্যে বিস্তর তথ্য আছে দেওয়া, তোমরা সেগুলো দেখতে পারো। ক্যান্সারের কারণ বা ক্যান্সারের সিমটমস যেগুলো, আমার যেটা বলার বিষয় আজকে সেটা হচ্ছে ক্যান্সারের কারণটা কি, কেন ক্যান্সারটা হতে পারে। আমরা এই প্রচুর কারণ থাকতে পারে, কিন্তু আমরা 6টা মেন কারণকে দায়ী করছি যে এই 6টা মেন কারণের জন্য ক্যান্সার হতে পারে। কি সেই 6টা কারণ? 1 নম্বর হচ্ছে ব্যাড হ্যাবিট। দেখ, আমাদের আমাদের জীবনে কিন্তু মানে খারাপ অভ্যাসের সংখ্যা বেশি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখ, চিন্তা করে কখন 9টা বাজবে, তখন ব্রাশটা নিয়ে বেরোচ্ছি যদি ছুটির দিন হয়। এই যে লেট রাইজার, সূর্য তখন অর্ধেক রাস্তা উঠে গেছে, তারপরে আমরা বিছানা ছেড়ে উঠছি। এই যে বাজে অভ্যাস, বা ধর একটা জায়গা থেকে অন্য জায়গায় যাব, হাঁটা মনে হয় তুলেই দিয়েছি আমরা। তাও গ্রামের ছেলেরা সাইকেল চড়ে, গ্রামের দিকে একটু কম, শহরের দিকে দেখতে গেলে একটুখানি যাবে অটো করে, রিক্সা করে, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমাদের শরীরকে নাড়াচাড়াটা আমরা করছি না। 1 নম্বর তো ব্যাড হ্যাবিট আমাদের আছেই, তার সাথে সাথে আমাদের ডায়েটটা ঠিকঠাক নয়। আমাদের দেখবি খাদ্য তালিকায় যদি অধিকাংশ বাড়িতেই দেখি টিফিন হয়তো হয়ই না। টিফিনটা হয় রবিবার এলে, তখন মনে পড়ে যে না, আজকে টিফিন করতে হবে। না হলে দেখবি স্কুল টাইম যখন হয়, আমরা সকালবেলা ওই যে ভাত খেয়ে চলে গেলাম, কেউ কোনোদিন খাচ্ছি কি খাচ্ছি না সেরকম ঠিকঠাক নেই। আর বাঙালিদের তো চপ তেলে ভাজা তো একদম আছেই। পরোটা, আমাদের আশেপাশে দোকানগুলোই যদি দেখি আমরা পরোটা পাই, তেলে ভাজা পাই, আর মিষ্টি তো আছেই। বাঙালি মানে মিষ্টির তো একদম রসগোল্লা, আরো সব দানাদার বোঁদে, এটা ওটা মানে হাইলি সুইটস, এগুলো চিনি থেকে তৈরি। আর ময়দা, ময়দা তো মানে আমাদের খাদ্য তালিকায় সেই প্রত্যেক দিনের মতো জড়িয়ে গেছে। রাতেও পরোটা হচ্ছে, দিনের বেলাও যদি কখনো লুচি খাওয়া হয়ে যাচ্ছে, রবিবার মানে দেখবি একটু লুচি টুচির ব্যাপার স্যাপার থাকে। আর যদিও বা চিকেন রান্না হয়, সেটা হাইলি স্পাইসি হয়ে যাচ্ছে, ভালো করে তাতে আদা রসুন ভালো করে পাইল করে দিয়ে সেটাকে আমরা কাবাব কোপ্তার মতো করে ছড়াচ্ছি, তাই না? তাহলে এই যে একটা ডায়েটের মধ্যেও আমাদের যে গলদ আছে, যে প্রপার নিউট্রিশনটা আমরা পাচ্ছি না। কি আমাদের শরীরটা চলতে গেলে যে ইমিউনিটি সিস্টেমটাও চলবে, সেই ইমিউনিটি পাওয়ারটা পাবে কোথায়? নিউট্রিশন থেকে। সেই প্রপার নিউট্রিশনই আমরা পাচ্ছি না। যেটা খাবার পাচ্ছি কি, মানে আমার বলে না যে বাঁচার জন্য খাও, আমরা যেন খাওয়ার জন্য বাঁচছি। বিষয়টা পুরো উল্টে গেছে। ভালো টেস্ট পাবো, তাই সেটাকে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে খাচ্ছি। তাই ডায়েট প্ল্যানটাকে যেন আমরা যদি ঠিকঠাক করি, দেখা যাবে যে ক্যান্সারটা
হচ্ছে না। তারপরে থাকছে পলিউশন, এটাতেও কিন্তু আমাদের হাত আছে। তোদের তো পড়ানো হয়, দেখবি দূষণে ছাত্রছাত্রীদের ভূমিকা, এবারেই তো তোদের মনে হয় লিখিয়েছিলাম ব্যাপারটা। তো দূষণে ছাত্রছাত্রীদের ভূমিকা যদি দেখতে চাই আমরা, এয়ার পলিউশন তো দেখছি, ওয়াটার পলিউশন, পাড়ার পুকুরে প্লাস্টিক পড়ে নেই এরকম পুকুর নেই। মাছ এনেছে বাজার থেকে, সেই মাছটাকে কোনো রকমে ধুয়ে ওই মাছের পলিথিনটা কোথায় ফেলবো? পুকুরে ফেলবো। এটাই করে। শ্যাম্পু কেটে মেখে শ্যাম্পুর পাতাটা, ছোট প্লাস্টিকের পাতাটা কোথায় ফেলবো? পুকুরে ফেলবো, তাই না? তা ওই ওই জলটাই তো দূষিত হয়ে আছে, স্কিনের প্রবলেম আসছে। এয়ার পলিউশন, এক্ষেত্রে আমাদের হয়তো হাতটা নেই খুব একটা, কলকারখানায় দায়ী, কিন্তু আমাদের প্রক্ষান্তরে ছাত্রছাত্রীদের বিশেষ কিছু কর্তব্য থাকে, গাছ লাগানোর যে ব্যাপারটা, সেই জায়গাটা থেকে আমরা পিছিয়ে আসছি। মাটি দূষণও হচ্ছে, যেখান থেকে আমাদের এগ্রিকালচারে প্রবলেম আসছে। কীটনাশক বেশি করে ব্যবহার করে ফেলছি, রাসায়নিক সার ব্যবহার করে ফেলছি, দেখবি চাষবাসের সময় গাছটা তাড়াতাড়ি ফল ফলে হবে বলে ইউরিয়া মারছি দেদা, কিন্তু দেখা যাচ্ছে গাছ ফল ফলে হচ্ছে, কিন্তু যে ফলটা হচ্ছে সেটা আমাদের শরীরকে খুব ক্ষতি করে দিচ্ছে। তো রাসায়নিক সারের ব্যবহারটা প্রচন্ড হারে বেড়ে গেছে, আর সেই রাসায়নিক জাত দ্রব্যটা আমাদের শরীরে ঢুকছে, তো একে তো নিউট্রিশন আসছেই না, দ্বিতীয়ত যে খাবারটা খাচ্ছি সেটাও ভেজাল। মাছ দেখবি এখন ওই আমাদের আশেপাশে যে মাছ আসছে, তোর শুনিস তো নেপালগঞ্জের মাছ যে ব্যাপারটা বলে না, যে ইঞ্জেকশন দিয়ে মাছটাকে একদম ফুলিয়ে ফেপিয়ে তাড়াতাড়ি তুলে দেয়, বা পোলট্রির যে মুরগিটা, ব্রয়লার যে মুরগিটা ইঞ্জেকশন কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, মানে মাংস উৎপাদন করার জন্য মুরগিটাকে পরিপূর্ণতা হতেই দিচ্ছে না। দেখবি একটা মুরগি, দেশি মুরগি আমাদের বাড়িতে যদি চাষ করে, পালন করে, 1 বছরে সে হয়তো একটু বড় সড়ো হচ্ছে, কিন্তু ওই পোল্ট্রি মুরগি হয়তো 2 দিন, মানে ওই ওই 1 বছরের মধ্যে 2 চালান বা 3 চালান মুরগিটা এসে যাচ্ছে ওই 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 রেঞ্জে, ওই ওয়েটে। তো এই যে বিষক্রিয়াটা ঘটানো হচ্ছে, সেখান থেকে যে রোগগুলো আসছে, সেটাও কিন্তু ক্যান্সারের একটা বড় কারণ বলা চলে। এছাড়া দেখ আমাদের ইনঅ্যাক্টিভনেস, ওই যে আগে বললাম না, আমরা ব্যায়াম করা থেকে দূরে চলে যাচ্ছি, হাত পা নাড়ানো, আগেকারের ছেলেরা কত খেলাধুলা হতো, এই ধর বিকেলবেলা করি, আমাদের টাইম আমরা দেখছি প্রচুর ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি ওড়াতে গেলেও তো ছুটছি, বা ওই যে আরো বাচ্চা বেলায় আমরা দেখছি টায়ার নিয়ে ছুটে ছুটে যাওয়া, শিক গাড়ি নিয়ে ছুটে ছুটে যাওয়া, সাইকেল নিয়ে এপার থেকে ওপারে ছুটে ছুটে বেড়ানো, বা হচ্ছে বিকেলবেলা করে ফুটবল আর ক্রিকেটের যে রমরমা, সেই ব্যাপারটা নেই। এখন যা হয়ে গেছে শুধু সেই ফ্রি ফায়ার, তারপর ওই পাবজি, বা আরো যে সমস্ত লুডো, যত ভিডিও গেম গুলো চলছে, সেইগুলো নিয়ে মত্ত হয়ে আছে। আর আরেকটা হচ্ছে মেন্টাল স্ট্রেস, যেটা মানে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। এটা খুব সিরিয়াস কথা, আমি খুব সিরিয়াসলি তোদেরকে বলি এই প্রসঙ্গে। মেন্টাল স্ট্রেসটা হচ্ছে দেখবি ছাত্র দশায় বা ছাত্র জীবনে একটা যেন আনুষাঙ্গিক ব্যাপার। এই এক্ষুনি সিলেবাসটা আবার তোদের এই সেমিস্টার সিস্টেমে তো আরোই বেশি মেন্টাল স্ট্রেসটা, নয় কি? এটা একদম পুরো সিরিয়াস কথা, কেননা 6 মাসের মধ্যে সিলেবাস তুলে দিতে হবে, সে আমার ঠিক হোক চাই না হোক। এটা নাহলে ক্লাস তোদের 11, ক্লাস 12-এ কি হবে? মানে 6 মাস শেষ না হতে হতে ওই যে 2 নম্বরের পোর্শনটা ফের চালু হয়ে গেল। এই যে মেন্টাল স্ট্রেস, একটা হচ্ছে সিলেবাস শেষ করার মেন্টাল স্ট্রেস, আর একটা হয় দেখবি পারিপার্শ্বিক যদি কোনো একটা স্টুডেন্ট থাকে, ও এগিয়ে যাচ্ছে আমি কেন পাচ্ছি না, বা আমার ফ্যামিলিটা আমাকে খুব ভাবে প্রেসার ক্রিয়েট করছে, আমি যেন একটু দৌড়ে পিছিয়ে পড়ছি। এই যে মেন্টাল চাপটা, যার কারণে ঘুম হচ্ছে না ঠিকভাবে, কথা বুঝতে পারছিস? বা এই যে বয়ঃসন্ধিকাল তোদের, এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তোরা আছিস, এই সময় আরো আনুষাঙ্গিক বিভিন্ন রকম মেন্টাল প্রেসার আসে, মানসিক চাপ আসে কিনা? আর তার সঙ্গে থাকে আবার স্ট্রেস। কিরকম? সকালবেলা পড়তে গেলাম, সারাদিন স্কুল করলাম, আবার বিকেলে পড়ে আবার বাড়ি ফিরছি কাঁধে ব্যাগ নিয়ে, তাহলে সারাদিন এই যে এনার্জির ঘাটতি হচ্ছে। প্রথমেই বলে গেছি যে আমাদের নিউট্রিশনের অভাব হচ্ছে খাদ্যাভ্যাসে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা খুব একটা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। তৃতীয়ত মেন্টাল প্রচুর স্ট্রেস হয়ে যাচ্ছে, তাহলে এত আবার কি রাত জাগছি, ফোনে বেশিক্ষণ স্ক্রিনিং টাইম আমাদের বেড়ে যাচ্ছে, গেম খেলছি বিশেষ করে,
তাহলে দেখা যাচ্ছে যে আমরা যত খারাপ পথ রোগটাকে ডেকে আনার জন্য সেই পথেই ধাবিত হচ্ছে, সেই পথেই আমরা এগিয়ে যাচ্ছি, তাই নয় কি? তাহলে আমরা যদি এই কারণগুলোকে কোনোভাবে অ্যাড্রেস করে ওই কারণগুলো থেকে একটু বিরত থাকতে পারি, তাহলে মনে হয় এই দুরারোগ্য ব্যাধিটা, এই মানে কঠিন ভয়ঙ্কর ব্যাধিটা থেকে আমরা নিজেকে আটকে আনতে পারবো। তো কারণ বলতে গেলে আমরা এই 6টা জিনিসই পেলাম। এক কি কি তাহলে হলো? এক হচ্ছে মানে ব্যাড হ্যাবিট, সেকেন্ড হচ্ছে একদম ডায়েট আমাদের ঠিকঠাক নয়, 3 নম্বর হচ্ছে ইনঅ্যাক্টিভ আমাদের কাজকর্ম, অ্যাক্টিভ নয়, তার জন্য ওবেসিটি অনেকের বেড়ে যাচ্ছে আমাদের, তাই না? ওবেসিটি মানে বয়সের তুলনায় আমরা অনেক ওজনে ভারী হয়ে যাচ্ছে। এক, তারপর তোর হচ্ছে পলিউশন, আর হচ্ছে ইনফেকশন, যার কারণে ইনফেকশনটা অ্যাকচুয়াল আসছে, বিভিন্ন রকম ইনফেকশন গুলো আসছে। হ্যাঁ, পলিউশনের জন্য ইনফেকশন গুলো আসছে। আর হচ্ছে মেন্টাল স্ট্রেস, যেটা একদম মানে হাইলি যে কারণটা দায়ী। তাই মেন্টাল স্ট্রেস কমাতে হবে। এটাকে যদি আমরা আটকাতে চাই, প্রিভেনশন কথার অর্থ কি? প্রিভেনশন মানে রোগটাকে আমি হতে দেব না। তাহলে আমার বাড়িতে মনে করো জল ঢুকছে, তাহলে আমি যদি বাঁধটা আগে দিয়ে দিই তাহলে তো আর জলটা ঢুকবে না, তাই না? আমরা ভাবছি কি জল ঢুকলে ঘরটাকে উঁচু করব, তারপরে সাঁতরে পার হবো, বা হচ্ছে একটা ভেলা করে নিয়ে বেরোবো, আমরা তারপরের গুলো ভাবছি। যদি আগে বাঁধটাই দিয়ে দিই তাহলে জল আর ঢুকবে না, সুতরাং আমার এত কিছু কর্মকাণ্ড করার প্রয়োজনই পড়বে না। তাই যাতে রোগটা না আসতে পারে সেই জন্য বাঁধ দেওয়াটা দরকার, অর্থাৎ প্রিভেনশনের পেছনে আমরা ছুটবো। এই আমাদের অ্যান্টি ক্যান্সার চেনের উদ্দেশ্যই হচ্ছে প্রিভেনশন। কিভাবে আমরা এই বড় রোগটাকে আটকাবো? আমরা দেখেছি তো যে মানুষ শেষ হয়ে গেছে, পরিবারের কান্না, পরিবারের দুঃখ, যে মানুষটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যার পরিবার হয়েছে, একমাত্র সেই বোঝে কি যন্ত্রণা। এক তো টাকা পয়সা পুরো শেষ হয়ে যাবে, মানে জেনারেশন শেষ হয়ে যাবে। ধর একটা পরিবারে ক্যান্সার হয়েছে, সে ভাবছে যে তার ছেলেটা একটা বড় জায়গায় যাবে, তার যা সেভিংস ছিল সে বেরিয়ে যাচ্ছে। এক, দ্বিতীয় কথা, ছেলের জন্য যা হয়তো সঞ্চয় করে রেখেছিল সেই টাকাটাও বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হলো? জেনারেশনটাই নষ্ট হয়ে গেল। তাহলে ওই ছেলেটা যে জায়গায় বিলং করবে, বাবা বাবা বা তার ফ্যামিলির যে পার্সনই হোক না কেন, সে তো এক্সপায়ার করে যাচ্ছে, সে তো চলে যাচ্ছে। কিন্তু যাকে ফেলে রেখে যাচ্ছে সে হয়তো আর কামব্যাক করতে পারছে না, তাহলে তার যে পরের জেনারেশন সেও কিন্তু আটকে যাচ্ছে, মানে অগ্রগতিতে, জেনারেশনের অগ্রগতিতে বাধা আসছে। শুধুমাত্র কি কারণ? এই ইকোনমিক্যাল কারণ। এবার পরিবারের যে কষ্ট, যে যন্ত্রণা, আবার কি হয়তো টাকা পয়সা নেই কিন্তু বাঁচাতে চাইছে, তাহলে টাকা পয়সার অভাবে মারা যাচ্ছে, এই যন্ত্রণা আবার আরো বেদনাদায়ক, যে টাকা পয়সার জন্য আমি চিকিৎসাটা দিতে পারলাম না। আবার আরো একটা জিনিস কি, যে পরিবারে ক্যান্সার পেশেন্ট আছে সে যে যন্ত্রণা যখন ছটকাচ্ছে চোখের সামনে দেখেও কিছু করতে পারা যাচ্ছে না, এটা আবার মানে আরো সাংঘাতিক ব্যাপার। যন্ত্রণায় কাতরাচ্ছে, চিৎকার করছে, জাগাজাগি করছে, কিন্তু কিছু করার নেই, আমরা কিছু পাচ্ছি না কিছু করতে। তো এই এই জিনিসগুলো, এই ভয়ঙ্কর জায়গা থেকে, এই সাইকোলজিক্যাল ব্যাপার থেকেও আমরা বেরিয়ে আসার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ একদম প্রতিরোধ করো। যেমন দেখ, আজকে আমাদের কিন্তু পোলিও নেই, আর পোলিও আছে, অথচ একটা সময় গেছে এই পোলিও রোগটা কত ভয়ঙ্কর ছিল। বা গ্রামে গ্রামে কলেরা রোগটা, ভেবে দেখ, গ্রামকে গ্রাম মেরে একদম পুরো মানে সাদা করে দিত যাকে বলা চলে। এখন দেখ কলেরাতে ভয় পাওয়ার কিছু নেই, ডাক্তারখানায় গেল, একটা সেলাইন দিয়ে দিল, কটা ওষুধ চালালো, বাস গল্প শেষ। তাহলে আমরা ভাবনা চিন্তা করেছি তো কি, আগে কি করতো? আগে মানুষ মানে সকালবেলা হলেই বাগানে চলে যেত, তার হচ্ছে সকালবেলার ক্রিয়াকর্ম করার জন্য। কিন্তু বর্তমান দিনে কি ম্যান্ডেটরি প্রত্যেকটা বাড়িতে বাথরুম আছে কিনা? তাহলে আজকে এই কনসেপ্ট এসেছে, আগে কিন্তু এরকম ছিল কি, বাবা যে বাড়িতে বসবাস করব সেই বাড়িতে ঠাকুর আছে, তুলসী গাছ আছে, আবার সেখানে ওই মানে পায়খানার জায়গা করা হবে, এ তো অশুদ্ধ জায়গা, এরকম কনসেপ্ট ছিল। যে একই বাড়িতে ঠাকুর, আবার একই বাড়িতে ওই রকম নোংরা কর্ম হবে। কিন্তু দেখো আজকে কিন্তু সেই পুরো সিস্টেমটাই পাল্টে গেছে, গেছে কিনা?
আজকে একটা দেখবি মানুষের বাড়িতে ঠাকুরঘর থাকুক চাই না থাকুক ভালো, হয়তো একটা বেডরুমের ভেতরেও ঠাকুরঘরটা আছে, কিন্তু বাথরুমটা তার ঠিকঠাক। কারণ মানুষের ভেতরে এই এডুকেশনটা এসেছে, বুঝেছে যে একটা টাইমে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে এই একটা কারণে। তাই আজকে তাদের দেখ জীবনের অভ্যাসের মধ্যে এই জিনিসটা এসে গেছে। সকালবেলা দেখবি ঘুম থেকে উঠে দাঁত মাজাটা যেমন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, মানে দাঁত না মাজলে যেন মনে হয় যে দিন কি করে শুরু করবো রে বাবা। অথচ এটা কিন্তু মানুষের সহজাত বৈশিষ্ট্য না যে দাঁত মাজতেই হবে। ভেবে দেখেছিস কখনো? কিন্তু এটা এমন আমাদের জীবন শৈলীর মধ্যে আটকে গেছে কি দাঁতটা আমাদের মাজতেই হবে, নাহলে দিন শুরু করবো কি করে। ঠিক তেমনই দেখবি প্রত্যেকটা বাড়ির একটা নিয়মের মধ্যে এসছে বাথরুম নেই। যে বাড়িতে এখন বাথরুম নেই আমরা অবাক হয়ে ভাবি, আরে বাবা বাথরুম নেই তোর বাড়িতে, এ কি কথা, তাই না? তাহলে আজকে ওই জিনিসটা হয়েছে বলেই কিনা আমরা ওই বড় রকম একটা কলেরার মতো রোগকে আটকাতে পেরেছি। জলবায়ু তো একটা ভয়ঙ্কর রোগ। তাই সেরকমই আজকের দিনে দেখ দাঁড়িয়ে এই ক্যান্সার রোগটাও ঠিক সেই রকম ভয়ঙ্কর জায়গায়, কিন্তু তাকে আটকাতে পারি এই ছোট ছোট জিনিসগুলো। সেদিনকার ওই বড় জিনিস, ধর বাড়ির মধ্যে একটা ঘর বানাতে হবে, সেখানে তাকে শৌচকর্ম করতে হবে, একটা বিশাল বড় কনসেপ্ট। সেটা যখন আনতে পেরেছি, আজকে সামান্য আমরা নিজেদের জীবন শৈলীকে পরিবর্তন করার কথা বলা হচ্ছে, সেটুকু আমরা অ্যাড্রেস করতে পারছি না। ভেবে দেখ জায়গাটা তুলনামূলক তার থেকে তো এটা সহজ। একটু হেলদি ডায়েট প্ল্যান করবো, কি সপ্তাহের মধ্যে একটু সবজি খাবো। ডায়েট প্ল্যানে প্রত্যেকদিন হয়তো একটা ডিম রাখলাম, তাই না? একটা হয়তো ফল রাখলাম, একটাই ফল রাখবো। আমরা গ্রামের দিকে তো কিছু না কিছু ফল পেয়ে যাই, আর কিছু না পেলে পেয়ারা তো পাই, তাই না? দেখবি প্রায় বাড়িতেই পেয়ারা গাছ একটা আছে, সিজনে আম তো পাই, তাই না? বা দেখবি বর্ষাকালের দিকে ওই গরমকালের দিকে তরমুজটা পাই, তাই না? তো দেখবি সিজনে আমরা কিছু না কিছু ফল ঠিক পেয়ে যাই। তো পার ডে যদি একটা করে ফল অন্তত আমাদের পেটে যায়, সেটাই অনেক। আমরা ফল কখন খাই? সেই কবে পুজো দেবো, ডালা সাজিয়ে দেবো, কাটা ফলটা তখন আমরা খাবো, তাই না? তো বিষয়টা হচ্ছে নষ্ট হবে কেন তবে ফল খাবো, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কিন্তু ওই কনসেপ্টে এখনো আছি, নষ্ট হবে কেন তবে ফল খাবো। কিসের জন্য? ওই প্রসাদের জন্য কিনে এনেছি, ফেলে দেবো, খেতে হবে, এই ব্যাপারটা। আচ্ছা ভেবে দেখতো, এই মানে নর্মাল যে কোনো পুজোতে ফল কেটেই আমরা দিই পুজোতে, কেন দিই? আমরা তো ভাত রান্না করে দিতে পারতাম। ভেবে দেখেছিস কখনো এই প্রসেসটা? এই 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 কারণ নিউট্রিশনটা জানে, কিছু পরিমাণ নিউট্রিশন আমরা যেন পাই, কারণ বাঙালির জীবনশৈলীতে এই ধরনের খাদ্য তালিকায় নেই। যদি পুজোর মধ্যেও ফল কেটে না দেওয়া হতো, বাঙালি হয়তো মানে আমাদের মতো বাড়ির যারা, তারা তো ফল কিনতোই না। ভেবে দেখ, আমরা কিন্তু পুজোর স্বার্থেই ফলটা খাই, তাই নয় কি? তো এই বিষয়গুলোকে একটু যদি আমরা মেনটেন করে চলি, তাহলে মনে হয় ক্যান্সারকে আমরা আটকাতে পারবো। প্রত্যেকদিন একটুখানি শরীরটাকে নাড়াচাড়া করা, একটু ব্যায়াম করা, একটু যোগা করা, স্ট্রেসটা যাতে না হয় তার জন্য একটু মিউজিক শুনবো, ভালো গান অবভিয়াসলি, যাতে মনটা ঠান্ডা হয়, একটু রিল্যাক্স ফিল করি, একটু কালচারাল ব্যাপারের মধ্যে থাকবো, যাতে স্ট্রেসটা রিলিফ করতে পারি। আর একটু অ্যাক্টিভ যখন থাকবো, একটু খেলাধুলা যখন করবো, একটু ভালো খাওয়া দাওয়া যখন করবো, এমনিতেই আমাদের এই দুরারোগ্য রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই এই যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে সামনে আসছে, আমরা যেমন জানছি এটাকে আমাদের একটা 4 নম্বর স্টেপ, সেটা হচ্ছে অ্যাকশন, আমাদেরকে করতে হবে। আমাদের 4টে স্টেপ, প্রথম বলেছিলাম একটা হচ্ছে সিমড্রমস, 2 নম্বর হচ্ছে কজ, 3 নম্বর হচ্ছে প্রিভেনশন, 4 নম্বর হচ্ছে অ্যাকশন। শুধু জানলেই হবে না, আমাদেরকে এটা করার চেষ্টা করতে, আগে চেষ্টা তো করি, তারপরে করা দেখবি অটোমেটিক এসে যাবে, তাই না? একটা অন্তত স্টেপ নেওয়া যেত, কি সপ্তাহে আমরা ধর ফল খাই না, সপ্তাহে 2 দিন ফল খাই, এইটুকু হোক। আরে বারব্রত তো করে ছেলে মেয়েরা, তো একটা দিন এরকম বার করা উচিত কি ফল অন্তত খাবো এই দিন, সপ্তাহে একটা দিন, 2টো দিন, শুরুটা হোক 1 দিন 2 দিন থেকে, তারপর দেখবি আস্তে আস্তে বাড়ছে। তো এটাই হচ্ছে বলার আগামী দিনে। আজকে যেটা তোরা অ্যান্টি ক্যান্সার চেন এই যে গ্রুপ থেকে জানলি, আগামী দিন তোরাও তোদের বন্ধু বান্ধবদেরকে এটা শেয়ার কর, আরো বল, যাতে কিনা এই ব্যাপারটা জারি থাকে। থ্যাংক ইউ।